আমার কাজিন হয় কেন? তোমার কাজিনকে আমার অনেক ভালো লেগেছে। কি হ্যান্ডসাম আর কি অ্যাটিটিউড! উফ! তুমি কি আমাকে তোমার ওই কাজিনের ফোন নাম্বারটা দিতে পারবে? এই কথাগুলো শুনেই অহুর মাথায় এক ধরনের রাগ জমে উঠল, যেন গরম উত্তাপ। কি বলছে এই মেয়ে? আমার আব্রু ভাইয়াকে নাকি মনে ধরেছে? চিন্তায় তার মাথাটা এক মুহূর্তের জন্য চক্কর দিতে লাগলো। তবে সে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করলো। কোনো উত্তেজনা না দেখিয়ে শীতল কণ্ঠে জবাব করলো। কিন্তু আমার কাছে তো তার কন্ট্যাক্ট নাম্বার নেই। তোমার কাছে নেই মানে? তোমার না ভাই হয়? মেয়েটি একটু তাচ্ছিল্যভাবে বলল, যেন অহুকে ছোট করতে চায়। তাতে কি? অহু বেশ দৃঢ় গলায় উত্তর দিল। তার কণ্ঠে এক ধরনের খুঁতখুঁতে প্রতিক্রিয়া ছিল, যেন সে জানে যে এই মুহূর্তে কিছু না বললেই ভালো। মেয়েটি একটু সময় নিয়ে আবার বলল, আচ্ছা, সমস্যা নেই। কালকে তুমি ওই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমাকে এনে দেবে। এই বলে মেয়েগুলো চলে যেতে লাগলো। কিন্তু তখনও আরেকটা সিনিয়র মেয়ে যেন নিজেকে সামলে না রাখতে পেরে হঠাৎ প্রশ্ন করেই বলল, তোমার ওই কাজিনের সাথে যে আর একটা ছেলে এসেছিল ওই দিন, ওই ছেলেটাকে? ওটা আমার আরেক কাজিন, আশরাফ ভাইয়া। মেয়েটি চশমা ঠেলে আওড়ালো। তোমার কাজিনগুলো এত হ্যান্ডসাম কেন? আমারও ওই ছেলের কন্ট্যাক্ট নাম্বার চাই। কেমন? কালকে নিয়ে এসো। এই কথা শুনে অহু এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। তারপর একটু বিরক্তি প্রকাশ করে ভ্রু কুঁচকে চুপচাপ দাঁড়িয়ে রইল। মেয়েগুলো একে একে চলে গেল, আর অহু খেয়াল করলো তাদের চলে যাওয়ার পর তার ভেতর যেন এক অস্থির অনুভূতি তৈরি হলো। তার দৃষ্টি কিছুটা বিভ্রান্ত, কিছুটা গরম। দ্রুত সে তার মুখ থেকে বিরক্তি সরিয়ে ফেলে ক্লাসের দিকে মনোনিবেশ করতে শুরু করলো। সঠিক সময়ে সবকিছু ঠিক রেখে সে যেন নিজেকে সমস্ত পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন করতে চাইছিল। ওহু ক্লাসে বসে গেল, তবে তার মন তখনও বাহিরে, ওই সিনিয়র মেয়েদের কথাবার্তা আর তাদের গোপন ইচ্ছেগুলোর মাঝে আটকে ছিল। যেন কিছুটা গম্ভীর হয়ে পড়ল, ঠিক যেন অন্য কিছু চিন্তা করছে, আর তার মধ্যে কোনো ভ্রান্তি বা বিচলন ঢুকতে দিচ্ছে না। একা একা সেসব কথা ভাবতে ভাবতে সে ক্লাসের আলোচনা মেনে নিল। ভার্সিটি ক্লাস শেষ হওয়ার পর অহু সোজা মহলে চলে আসলো। ক্লাসের সমস্ত উত্তেজনা আর ভার্সিটির পরিবেশ তার মনে বেশ কিছুটা চাপ ফেলছিল। তাই সে নিজের রুমে ঢুকে গিয়ে শুয়ে পড়ল। শরীরটা ক্লান্ত ছিল, তবে মনের মধ্যে একটা অস্বস্তি ছিল যা তাকে শান্তি নিতে দিচ্ছিল না। চোখ বন্ধ করতেই সেই সকালের ঘটনা মনে পড়ল। আব্রু ভাইয়ার সাথে কথা বলার পর সেই সিনিয়র মেয়েদের কথা, তাদের অদ্ভুত আচরণ, আর সবচেয়ে বেশি যে বিষয়টা তাকে কাবু করে রেখেছিল তা ছিল আব্রুর ব্যাপারে তাদের আগ্রহ। আব্রু ভাইয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কে অহু কিছুই জানে না। অহুর মনে হঠাৎ প্রশ্ন বেঁকে বসল। অহু চিন্তা করছিল, যদি থাকে তাহলে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও কিছু না কিছু তো থাকতে পারে, আর যদি কিছু না থাকে তাও হয়তো কিছু একটা ইঙ্গিত পাওয়া যাবে। মনের মধ্যে একটা হালকা উৎকণ্ঠা নিয়ে অহু চট করে ফেসবুকে ঢুকে পড়ল। সাধারণত অহু সোশ্যাল মিডিয়াতে খুব একটা সময় কাটায় না। ফেসবুক বা ইনস্টাগ্রামের সাথে তার সম্পর্ক খুব গা ছাড়া, কিন্তু আজ সে একেবারে সিরিয়াস। কি জানি, যদি আব্রু ভাইয়ার কোনো ছবি বা পোস্ট থাকে তাহলে? সে ভাবতে ভাবতে ফেসবুক অ্যাপ খুলে ফেলে, কিন্তু একবার ঢুকেই অহুর মনে এলো, আব্রু ভাইয়ের ফেসবুক আইডি আমি কোথায় পাবো? কয়েক সেকেন্ডের জন্য সে নিজেকে প্রশ্ন করতে লাগলো। তারপর হঠাৎ তার মনে পড়ল, আশরাফ ভাইয়ার সাথে তো আব্রু ভাইয়ার ফ্রেন্ড লিস্টে থাকার কথা। আশাবের ফ্রেন্ড লিস্ট চেক করলে নিশ্চয়ই আব্রুর আইডি পাওয়া যাবে। সে খুব দ্রুত আশাব ভাইয়ের ফ্রেন্ড লিস্ট খুঁজতে শুরু করলো। স্ক্রল করতে করতে অহু অবশেষে একটা মুহূর্তে আব্রু ভাইয়ার নাম দেখে থামলো। তার চোখে যেন চকচক করে উঠল, আবরার খান আব্রু। এ এ এই নামটাই ছিল সেই চিরচেনা আব্রু ভাইয়ার। অহুর হাতের স্ক্রিন থেমে গেল। সে এক নিমিষেই খুশিতে ঝাঁপিয়ে পড়ল। আব্রু ভাইয়া! সে মনে মনে বলল, এবং তারপর সে শোয়া থেকে উঠে বসে পড়ল, যেন একটা বড় সাফল্য পেয়েছে। অহুর মধ্যে কৌতূহল এখন পুরোপুরি চেপে ধরেছে। সে দ্রুত আব্রুর প্রোফাইল ওপেন করলো। যতটুকু আব্রু ভাইয়াকে সে জানতো যে আব্রু সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকে না।
তবে এই প্রোফাইলে কিছু আলাদা ছিল। আব্রোর প্রোফাইলে ছবিটি ছিল একটি কুল আর স্মার্ট ছবি, যা একদম তার মতোই, কিছুটা শার্প, কিছুটা গম্ভীর, কিন্তু স্নিগ্ধ। তবে প্রোফাইলের প্রথমেই ওহু লক্ষ্য করল 27.8K ফলোয়ার্স। দেখে ওহুর চোখ বড় হয়ে গেল। এত বড় সংখ্যা! আব্রো ভাইয়া যে একজন জনপ্রিয় ব্যক্তি সেটা সে বুঝতে পারল, কিন্তু তারপর আরও কিছু দেখল যা তাকে আরও অবাক করে দিল। ফ্রেন্ডস 340 জন! ওহুর নিজের চোখের সামনে চিত্রটা পরিষ্কার হয়ে গেল। আব্রো ভাইয়ার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ছিল পরিচ্ছন্ন, প্রায় সবাইকে সে ভালোভাবেই চেনে, তাই তার ব্যক্তিগত জীবন, তার পরিচিতি সবকিছু যেন এক ধরনের সুরক্ষিত, নিয়ন্ত্রিত ছিল। ওহু কিছুটা মুগ্ধ হয়ে দেখছিল এবং মনে মনে ভাবছিল, আব্রু ভাইয়া সবসময় এমনই কি থাকে? এত কম মানুষকে বন্ধু বানায়, অথচ এত অনেক ফলোয়ার। এই ভাবনা নিয়ে সে আরও কিছু সময় ধরে প্রোফাইল দেখে গেল, কিন্তু কোনো বিশেষ কিছু না পেয়ে সে ফেসবুক বন্ধ করে দিল। তবে মনে মনে সে বুঝতে পেরেছিল আব্রো ভাইয়ার জীবনের প্রতি তার কৌতূহল এবং আবেগ এখন অনেকটা বেড়ে গেছে। ওহু চটজলদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। হাতের মুঠোয় ধরা ফোনের পর্দায় আব্রোর প্রোফাইলটা খুলতেই তার দৃষ্টি আটকে গেল সেই মন ভুলানো প্রোফাইল ছবিতে। লন্ডনের এক শান্ত শহরের রাস্তায় ঝকঝকে এক গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আব্রো। তার চোখে চোখ রাখা যেন এক নিঃশব্দ আত্মবিশ্বাসের প্রকাশ। তার পিছনে ধরা পড়েছে লন্ডনের সৌন্দর্যে মোড়ানো স্থাপত্য, এক একটা যেন ইতিহাসের গায়ে হালকা রং তুলির আঁচড়। কভারের ছবিতে আরও এক বিস্ময়, গ্রাজুয়েশনের সময়কার একটি মুহূর্ত। সেখানে মাথায় টুপি, পরনে গ্রাউন। আব্রো এক গর্বিত অথচ স্থির চেহারায় তাকিয়ে আছে সামনের দিকে। এই ছবিগুলো যেন ওহুর মনে এক অদ্ভুত আলোড়ন তোলে। ছেলেটা শুধু স্মার্ট নয়, যেন তার মধ্যে এক প্রগাঢ় সৌন্দর্য লুকানো, যেটা চাইলে চোখ এড়িয়ে যাওয়া সম্ভব না। ওহু কৌতূহলী হয়ে ফ্রেন্ড লিস্ট দেখতে গেল, যদি একটু আব্রোর সামাজিক পরিসরটাও বোঝা যায়, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ালো প্রাইভেসির দেয়াল। ওহু বুঝলো আব্রো নিজের জগৎটাকে খুব বেছে বেছে ভাগ করে। তবু ওহু দমে গেল না। একে একে আব্রোর সব পোস্ট ঘুরে দেখলো। প্রতিটি ছবিতে যেন এক একটা গল্প। ছবি দেখে দেখে মন ভরে গেল ওহুর। আর প্রতিটা ছবিতে সে ভালোবাসার চিহ্ন রেখে গেল, লাভ রিয়েক্ট দিয়ে। কোনো ছবিতে বা স্ট্যাটাসে ওহু কোনো প্রেমের আভাস পেল না। এ যেন এক রহস্যময় পুরুষ, যার জীবনযাত্রা পরিপাটি, কিন্তু হৃদয়টা যেন এখনো খালি। ওহুর মুখে একটুখানি প্রশান্তির হাসি খেলে গেল। ফোনটা নামিয়ে রাখলো, যেন নিজের অজান্তেই আব্রোর অনুপস্থিতি একটু বেশি উপস্থিত হয়ে উঠছে তার মনে। দুপুরে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। কিছুটা মন হালকা করতে ওহু চলে গেল মহলের বাগানে। সেখানে গিয়ে এক অদ্ভুত ভিড় দেখে খানিকটা অবাক হলো। অনেকগুলো ছেলেমেয়েরা জড়ো হয়েছে সেখানে। খানিকটা দ্বিধায় সে এগিয়ে গিয়ে এক পরিচিত পরিচারককে জিজ্ঞেস করলো, চাচা, এখানে কি হচ্ছে? মা, আব্রো বাবা যে কাল থেকে অফিস জয়েন করতেছে, ওনার জন্য পিএ লাগবে, তাই ইন্টারভিউ নিচ্ছি। ও আচ্ছা, বুঝেছি। বাগান থেকে পুরো দৃশ্যটা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না, তাই ওহু নিঃশব্দে উঠে গেল মহলের ছাদে। ছাদে গিয়ে ওহু পড়ল এক অপরূপ দৃশ্য। আকাশটা আজ যেন কারো প্রতি অভিমান করে বসে আছে। চারপাশে হালকা অন্ধকার, হাওয়া যেন গায়ে জড়িয়ে নিচ্ছে এক নিঃশব্দ কান্না। বৃষ্টির পূর্বাভাস স্পষ্ট, তবে এখনো চুপচাপ, যেন আকাশও অপেক্ষায় আছে কিছু একটা ঘটার। ওপরে দাঁড়িয়ে থেকে নিচে পুরো ইন্টারভিউ প্রতিক্রিয়া দেখা গেল। আব্রো একে একে সবার কথা শুনছে, প্রশ্ন করছে। চেহারায় নেই পরিচিত আত্মবিশ্বাস, মুখে বলিষ্ঠতা, চোখে শুদ্ধতা। ওহু দেখল সবই, কিন্তু শুনতে পেল না কিছুই। তবুও তাতে কি আসে যায়, একটানা তাকিয়ে থাকলো। ছাদে আব্রোকে দেখার এক অপূর্ব মুহূর্তে যখন ওহু পুরোপুরি নির্মগ্ন, ঠিক তখনই ওহুর হাতে ধরা ফোনটা বেজে উঠল। ওহু হঠাৎ বাস্তবে ফিরে এলো। স্ক্রিনে ভেসে উঠল তিশা কলিং। ওহু একটু অবাক হলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তিশার চিরচেনা জনমনে কণ্ঠ ভেসে এলো।
কি রে, কোচিংয়ে আসবি না? আমি তো রেডি হয়ে চলে এসেছি। ফোন থেকে চোখ সরিয়ে অহু একবার সময়টা দেখে নিল। সত্যি তো, কোচিংয়ে যাবার সময় পেরিয়ে গেছে। এক নিঃশ্বাসে সে ছাদ থেকে নেমে এলো। যেন আব্রুর প্রতি সেই আকর্ষণময় মুহূর্তটা চোখে মনে নিয়ে সযত্নে রেখে দিল ভবিষ্যতের কোনো এক কোণে। দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেল অহু কোচিংয়ের উদ্দেশ্যে। রাস্তার ধারে বাতাসে ভেসে বেড়াচ্ছিল বিকেলের হালকা স্নিগ্ধতা, আর অহুর মনে অজান্তেই একটা মৃদু অপেক্ষা। এই বুঝি কোথাও আব্রুকে আবার দেখে ফেলবে। কোচিং সেন্টারে পৌঁছে গেল, কিন্তু গেটের ঠিক বাহিরে এসে থমকে গেল। ভেতরে ঢোকার বদলে সবাই বাহিরে দাঁড়িয়ে আড্ডায় ব্যস্ত। চারপাশে হাসাহাসি ঠাট্টা, যেন কারো কোনো পড়ার টেনশন নেই। পা বাড়ালো সেদিকে। বিসম্মিত হয়ে ওহু জিজ্ঞেস করলো, কি রে, তোরা এখানে কি করছিস? পারু হেসে উত্তর দিল, আজ তো কোচিং করব না। কোচিং করবি না মানে? তাহলে আমাকে কল দিয়ে আনলি কেন? অহুর কণ্ঠে তখন খানিকটা বিরক্তি। তিশা এবার একটু খুনসুটির ভঙ্গিতে আওড়ালো, আরে রাগ করিস না, এখন থেকে যারা দ্বিতীয় বর্ষে আছি আমরা, তাদেরকে সন্ধ্যার ব্যাচে পড়াবে। আর আমাদের টাইমে প্রথম বর্ষের নতুন স্টুডেন্টের ক্লাস হবে। আমরা তো আপাতত ছুটি। তাহলে এটা ফোনেই তো বলতে পারতি, এখানে আনলি কেন? এক ঝলক হাসলো। আরে এখানে না আনলে সবাই মিলে হ্যাং আউট করতাম কিভাবে? আমার জন্মদিন, তোদের ট্রিট দিতে হবে না? এই কথায় অহুর মুখে একটুখানি নরম হাওয়ার মতো হাসি ফিরে এলো। একটু ভেবে নিয়ে বলল, ঠিক আছে, চল তাহলে। দলে দলে বন্ধুরা সবাই মিলে একটা চেনা রেস্টুরেন্টে গিয়ে বসলো। চারপাশে কেকের গ্রান, খাবারের স্নিগ্ধ গন্ধ আর হাসির গুঞ্জনে জায়গাটা হয়ে উঠল এক জমজমাট উৎসবের মতো। ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পাস্তা, কোল্ড ড্রিঙ্কস সহ সব মিলে এক অল্প বয়সী জীবনের প্রাণ খোলা আনন্দ। খাওয়া দাওয়ার ফাঁকে হঠাৎ পারু প্রশ্ন ছুড়ে মারল, আজ দেরি হলে তোর প্রবলেম হবে না তো? অহু একটু ভাবলো, তারপর শান্ত গলায় আওড়ালো, না, তেমন কিছু হবে না। পারু আবার একবার মনে করিয়ে দিল, তোরে না সন্ধ্যায় তানহা আপু আসে পড়াতে? হ্যাঁ, ঠিক বলেছিস। বলে অহু একটু সময় দেখে তানহাকে ফোন দিল। হ্যালো আপু, আজ আপনি যেন কষ্ট করে না আসেন, আমার আজ একটু বাইরে থাকা হবে। সব কিছু গুছিয়ে ফোনটা নামিয়ে রাখলো অহু। আজকের দিনটা তার জন্য কোনো সাধারণ দিন নয়, যেন জীবনের ছক বাঁধা রুটিন থেকে হঠাৎ ছুটি নিয়ে কিছু নতুন রঙের ছোঁয়া পেতে এসেছে। এদিকে তানহা মিস আজ পড়াতে আসবে না, আরেকদিকে তিশার জন্মদিন। আর মনে কোথাও লুকিয়ে আছে সেই রহস্যময় আব্র। হঠাৎ এক মুহূর্তে সকল কোলাহল ছাপিয়ে অহুর চোখে জলজল করে উঠল এক আশ্চর্য আলো। চুপি চুপি খুলে দেখল নিজের ফেসবুক প্রোফাইল। আব্র ভাইয়া, সেই স্বপ্নপুরুষ যার নাম উচ্চারণেই এক রহস্যময়তা মেলে অ্যাকসেপ্ট করেছে তার পাঠানো বন্ধু অনুরোধ। অহুর মুখে ফুটে উঠল এক চিলতে রক্তিম হাসি, যেন কোনো কিশোরীর মনে অকারণ জোয়ার। পারুর তা চোখ এড়ায় না। কি রে ওহু, কাকে দেখে এমন করে হেসে উঠলি? এই বলে না বলেই অহুর ফোন কেড়ে নেয় এক টানে। তৎক্ষণাৎ সবাই বিস্ময়ে তাকায় অহুর ফোনের দিকে, যেন ফোনখানিতে লুকিয়ে আছে কোনো রহস্যময় রাজ্য। পারু হঠাৎ মুখ উঁচিয়ে বলে, ও, তাহলে তো ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। অহু তড়িঘড়ি মাথা নাড়ে, লাজে লাল হয়ে বলে, না রে, তোরা যা ভাবছিস তেমন কিছুই নয়। কিন্তু অহুর বন্ধুরা তো থেমে থাকবার নয়, তারা একসঙ্গে বলে ওঠে, আব্র ভাই, তাই না? লজ্জায় অহু কানে হাত চেপে ধরলো, চোখে মুখে ভয় মেশালো এক মিষ্টি হাসি। চুপ কর তোরা, কেউ শুনে ফেলে কি ভাববে? কিন্তু পারু বলেই ফেলে, কে শুনবে? বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর এখন তোকে না বলা পর্যন্ত আমরা তোকে ছাড়া করছি না। আর এই ফোন, এটাও ফিরে পাচ্ছিস না। অহু নিরুপায় নিভার হয়ে নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে খুলে ধরল সমস্ত গল্পের পারদ। কিভাবে দেখা হয়েছিল সে ভালোবাসে না, তবু কেন যেন আব্র ভাইয়ার চোখে তাকালেই হৃদয়ের কোনো এক গোপন কোণে বাজে এক অনামা সুর। সকলেই শুনে রইল চুপচাপ, তাদের দৃষ্টিতে তখন মুগ্ধতা আর মৃদু কৌতূহল। তিশা একটু ঝুঁকে আওড়ালো, তাহলে কি বলছিলি ওনাকে দেখলে কি হয়? ওহু মুখ ঘুরিয়ে নিয়ে আওড়ালো, কিছু না।
বৃষ্টি ভেজা এক সন্ধ্যা। সারাদিনের আড্ডা হাসি তামাশা শেষে অবশেষে সবাই যে যার গন্তব্যে রওনা দিল। আকাশ তখনও স্যাঁতসেঁত, বাতাসে কাঁপছে জলকণার ঘ্রাণ, চারপাশে একরকম নীরবতা। শহরের ব্যস্ততা যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গেছে। তিশা আর অহু একসাথে হাঁটছিল, কারণ তাদের বাসা একই এলাকায়। দুজনে হাঁটতে হাঁটতে গল্পে মশগুল। দিনের আনন্দময় মুহূর্তগুলো আবারও ঝালিয়ে নিচ্ছিল তারা। পথে তিশার বাসা চলে এলো। গেটের কাছে এসে সে দাঁড়িয়ে পড়ল। আজ দারুণ কেটেছে না রে? অনেকদিন পর মনটা এতটা হালকা লাগছে। অহু মৃদু হেসে উত্তর দিল। তাহলে কাল দেখা হচ্ছে, সাবধানে যা। বলে তিশা নিচের বাড়ির দিকে পা বাড়ালো। তিশা চলে যাওয়ার পর অহু একা রাস্তায় হাঁটতে শুরু করলো। বৃষ্টি থেমে গেলেও বাতাসে এখনো তার রেশ। রাস্তা প্রায় জনশূন্য, গাড়ি নেই বললেই চলে। শহরে চিরচেনা কোলাহল নেই, শুধু কিছুটা দূরে ব্যাঙের ডাক, ঝিঝি পোকা সুর আর বাতাসের ধাক্কায় গাছের পাতার মৃদু ঝমঝম শব্দ। এই নিস্তব্ধতা, এই স্নিগ্ধতা অহুর মনটাকে এক ধরনের প্রশান্তিতে ভরিয়ে দিল। কতদিন পর এমন সন্ধ্যা পেয়েছে সে, কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ আবার বৃষ্টি শুরু হলো। হালকা ধারা থেকে দ্রুত ভারী হয়ে উঠল। অহু তড়িঘড়ি করে রাস্তার এক কোণায় ছোট্ট একটা দোকানের ছাউনির নিচে আশ্রয় নিল। তার জামার নিচের অর্ধেকটা ইতিমধ্যে বেঁচে গেছে। সে চশমা খুলে জামার খোঁচা দিয়ে আলতো করে মুছে আবার পরে নিল। চারপাশে শূন্যতা, অন্ধকার আর বৃষ্টির আওয়াজে অহুর বুকের ভেতর একটা অজানা ভয় ঢুকে পড়ল। তবুও নিজেকে সাহস দিয়ে দাঁড়িয়ে থাকলো। ঠিক তখনই পরখ পড়ল, সেই দোকানের ভেতর থেকে কয়েকজন ছেলে বেরিয়ে আসছে। তাদের চোখে মুখে খারাপ অভিপ্রায়ের ছাপ স্পষ্ট। এদের ব্যবহার দেখে অহুর গা শিউরে উঠল। একজন বখাটে ছেলে ঠাট্টা সুরে হাঁক ছুড়ল। আরে বাইরে পিচ্ছ কেন? ভিতরে চলে এসো না। তার কথা শুনে বাকি ছেলেরা উচ্চস্বরে হেসে উঠল। সেই হাসি যেন বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দিল অহুর। এক মুহূর্ত দেরি না করে অহু পিছু হাঁটল। সাহস সঞ্চয় করে বৃষ্টির মাঝেই হাঁটা শুরু করলো মহলে ফেরার উদ্দেশ্যে। পেছনে তাকিয়ে দেখল না। তার ভয় ভুল ছিল না, ছেলেগুলো সত্যি তার পিছু নিয়েছে। এবার আর দেরি না করে সে প্রাণপণে দৌড় দিল। বৃষ্টির পানিতে ভেজা রাস্তায় দৌড়ানো কঠিন হয়ে পড়ল। টাল সামলাতে না পেরে অহু একবার পিছলে রাস্তায় পড়ে গেল। গায়ে হাতে পায়ে কাদা লেগে গেল, কিন্তু সে থামল না। জানে থামা মানেই বিপদ। পানি মারিয়ে উঠে আবার দৌড় দিল, কিন্তু কিছু দূর যেতে না যেতেই হঠাৎ কারো গায়ের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল রাস্তায়। বুকের ভিতর ধড়ফড় করছে, ভয়ে তার চোখ ছলছল করছে। কাদা মাখা মুখ তুলে ভীত দৃষ্টিতে উপরে তাকাতেই যেন সময় স্থির হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক সুঠাম দেহের পুরুষ। পরনের শার্টটা ভিজে চিপকে আছে দেহের সাথে। ভেজা চুল থেকে জল ঝরছে, চোখে এক অদ্ভুত তীক্ষ্ণতা আর মুখে কঠোর অভিব্যক্তি। লোকটি আর কেউ নয়, স্বয়ং আবরার খান আব্রু। আকাশ ভারী, বাতাসে বৃষ্টি নামার গন্ধ। ঝমঝমে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে দাঁড়িয়ে আছে আব্রু। তার গায়ে একটি কালো শার্ট ভেজা, কাপড় শরীরের বলিষ্ঠ গড়নের সাথে এমনভাবে লেপ্টে আছে যেন শরীর আর কাপড়ের মাঝে কোনো ভেদ রেখা নেই। শার্টের উপরে দুটি বোতাম খোলা, ভেতরের পেশিবহুল বুক ছাপিয়ে বেরিয়ে আসছে এক অদ্ভুত দৃঢ়তা। আব্রুর চোখ তখন স্থির, ঠান্ডা, শীতল এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে অহুর দিকে। সে দৃষ্টি যেন সময়কে থামিয়ে দিতে পারে নির্মমভাবে, নিঃশব্দে। অহু সেই দৃষ্টিতে এক পলক তাকাতেই তার ভেতরটা কেঁপে উঠল। সে আব্রুকে বহুবার দেখেছে রাগান্বিত, ঠান্ডা, কখনো বা চুপচাপ, কিন্তু এমন শান্ত, এমন নীরব আব্রুকে সে কখনোই দেখেনি। তার মনে এক বিভ্রান্তি খেলে গেল। আব্রু ভাই কি সত্যি এতটা শান্ত, নাকি এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি, যা আব্রু অহুর সামনে উদ্ঘাটন করতে চাইছে না? ভয়ের এক মুহূর্তে অহুর বুকের ভেতর যেন এক আকাশ ভরসা নেমে এলো। ভয়ভীত চোখে আব্রুকে দেখে সে যেন খানিকটা সাহস পেল। একরকম ভরসার আশ্রয় খুঁজে পেল সে। কিছুক্ষণ আগে যখন দৌড়ে পালানোর চেষ্টা করছিল, রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল অহু। তার হাতের তালু আর হাঁটু ছিঁড়ে গিয়েছিল, রক্ত ঝরছে, ব্যথায় চোখে জল, তবুও উঠে দাঁড়ালো।
হাঁপাতে হাঁপাতে কষ্টে ভেঙে পড়া কণ্ঠে সে আব্রকে বলল, আব্র ভাইয়া চলেন, এখান থেকে চলেন। ওই ছেলেগুলো ভালো না ভাইয়া, চলেন প্লিজ। অহু কাপা হাতে আব্রুর হাত ধরল, টান দিতে লাগলো যেন তার সঙ্গে নিয়ে যায় তাকে সুরক্ষার আশ্রয়ে। কিন্তু অবাক হয়ে দেখল আব্র যেন শিকড় গেড়ে দাঁড়িয়ে আছে মাটিতে, এক চুলও নড়ছে না আব্র। সামনে তখন একদল বখাটে ছেলে হঠাৎই উচ্চস্বরে হুঙ্কার দিয়ে উঠল, ওই ক্যাডারে তুই? আগে তো তোরা দেখি নাই, তোরা চিনি না। চিনোস আমাকে? ওই মেয়েরা আমাকে কাছে তুলে দে, চাইলে তুই আয়। বখাটে ছেলেগুলোর কণ্ঠে ছিল কুরুচিপূর্ণ বিদ্রুপ। হীন সাধনতার হাসির শব্দ ভেসে এলো বাতাসে। কিন্তু আব্র সে তখনও স্থির, কোনো প্রতিক্রিয়া নেই তার মুখে, যেন এক প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। আব্র ভাই চলেন প্লিজ। অহুর কণ্ঠে কান্না সুর। ঠিক তখন যেন বজ্রপাতের মতো আচমকা কিছু ঘটল। আব্র অহুর হাত ধরল আর মুহূর্তেই ছুটে চলল, এমন এক দূর যেন তার শরীর নয়, আত্মা ছুটে যাচ্ছে। অহু ছেলেরা কিছুই বুঝে উঠতে পারল না কি ঘটেছে। পেছন থেকে বখাটেরা তাড়া দিলেও আব্র থামল না। কিছুক্ষণ পর আব্রর গাড়ি যেখানে পার্ক করা ছিল সেখানে পৌঁছে গেল। দরজা খুলে অহুকে ভেতরে ঢুকিয়ে নিজেও বসে পড়ল ড্রাইভিং সিটে। ইঞ্জিন ঘোরালো, গাড়ি ছুটে চলল। পেছনে ছেলেগুলো থেমে গেল। গাড়ির গতি যে তাদের নাগালের বাইরে রয়ে গেল। গাড়ির ভিতরে কিছুক্ষণের নিস্তব্ধতা। অহু হাঁপ ছেড়ে বাঁচল। তার বুকের ধুকভুকানি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। চোখ তুলে তাকালো আব্রুর দিকে। আব্রু এখনো আগের মতোই শান্ত, নির্বিকার, যেন কিছুই ঘটেনি এমন ভঙ্গিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। অহু অবাক, এ কি সেই আব্র যে একটু আগেই কুৎসিত বিপদের মুখে দাঁড়িয়েছিল? অহু ভেবেছিল হয়তো আব্র কোনো রকম ঝামেলা না করে পরিস্থিতি সামলে নেবে, হয়তো কিছু বলবে, কিন্তু এইভাবে যে ভীতুর মতো সে পালিয়ে যাবে এমনটা সে কল্পনাও করেনি। অহু আর কিছুই বলল না। হয়তো তার মনেও আর প্রশ্ন জাগছে না, বরং সেই নীরব আব্রকে বুঝে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভ্যন্তরে ঝড় হলেও বাইরে ছিল কেবল নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতায় আব্রর চোখের শীতলতা ছিল আরও ভয়ঙ্কর, আরও রহস্যময়। নিস্তব্ধ সন্ধ্যায় খানমহল। বৃষ্টি বেঝা সন্ধ্যায় ধীরে ধীরে গাড়ি এসে থামল খানমহলের প্রধান ফটকের সামনে। চারপাশে এক অদ্ভুত নীরবতা, যেন সময় নিজেই স্তব্ধ হয়ে অপেক্ষা করছে কোনো অনিবার্য ঘটনার জন্য। মহলের চারিদিকে ছড়িয়ে থাকা ঘন বাগানের অসংখ্য ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার এক টানা সুর যেন সেই নীরবতার সাথে তাল মিলিয়ে এক ধরনের অলৌকিক পরিবেশ সৃষ্টি করেছিল। অহু নেমে এলো গাড়ি থেকে। এক পায়ে জুতা নেই তার, আরেকটি জুতা দৌড়ানোর সময় রাস্তায় পড়ে গিয়েছিল। তার হাঁটুর ক্ষতগুলো রক্ত জল করে তুলেছিল, আর সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তার চলনে ব্যথা, তার মুখে ক্লান্তি। ঠিক তখন এক শক্তিশালী বাহু তাকে হঠাৎ করে কুলে তুলে নিল। অহু চোখ মেলে উপরে তাকালো। আব্রুর ভেজা চুল থেকে এখনো টপ টপ করে পানি পড়ছে। সেই পানির কণাগুলো অহুর গালে গড়িয়ে পড়ছিল, যেন ভেজা শরীরের পাশাপাশি আব্রুর নীরবতা দিয়ে অহুর ব্যথা মুছে দিতে চাইছে সে। আব্র কিছু বলল না। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো। পুরো খানমহল নিস্তব্ধ, হয়তো সবাই যার যার ঘরে অবস্থান করছে। আব্র সোজা অহুর ঘরে গিয়ে তাকে সোফায় বসিয়ে দিল। এক মুহূর্তের জন্য অহুর চোখ আব্র থেকে সরল না, কিন্তু আব্র মুখ না খুলে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। আব্র ভাইয়া কোথায় যাচ্ছেন? অহুর কণ্ঠে ছিল ক্লান্তি, এক ধরনের আকুলতা। আব্র কোনো উত্তর দিল না, যেন এই নীরবতাই তার ভাষা, যেন সে কথায় নয় কর্মেই তার অনুভূতির প্রকাশ করবে। কিছুক্ষণ পর আব্র আবার ফিরে এলো, হাতে একটি ফার্স্ট এইড বক্স। এসে ফ্লোরে বসে পড়ল। অহু তখনও সোফায় বসা। আব্র ধীরে ধীরে বক্স খুলে তুলল কটন, আর সযত্নে সাথে অহুর হাঁটুর ক্ষতস্থান পরিষ্কার করতে লাগলো। কটনের ছোঁয়ায় অহুর ব্যথা বাড়তে থাকলো। মুখ ফুটিয়ে ছোট ছোট শব্দে কষ্ট প্রকাশ করতে লাগলো, কিন্তু ধৈর্য হারালো না। আর আব্র স্যাভলনের ঢাকনা খুলে দিয়ে ওষুধ লাগাতে শুরু করলো। আর সেই মুহূর্তেই অহু আর সহ্য করতে পারল না। আহত কাতর মুখে চেপে ধরে কান্না শুরু করলো সে। ছোট ছোট নিঃশব্দ কান্না, যেন নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখতে চাইছে আব্রর কাছ থেকে। আব্র তখনও থেমে গেল। চোখ তুলে চেয়ে দেখল অহুর চোখের জল।
মুখে হাত চাপা। কিন্তু আব্রু তখনও চুপ, কোনো কথা বলেনি, কোনো সান্ত্বনা দেয়নি। শুধু আহত হাতে ড্রেসিং শেষ করে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। পুরো কক্ষ আবার নিঃশব্দে ঠেকে গেল। কিছুক্ষণ পরে ওহু ফ্রেশ হয়ে আসলো। ভেজা শরীর আর ভিজে কাপড়ে যে ঠান্ডা ক্লান্তি আর অস্বস্তি জমেছিল তা ধুয়ে ফেললো ঠান্ডা পানির ধারায়। নতুন কাপড় পরে ভেজা চুল তোয়ালে মোড়ানো অবস্থায় সে ধীরে ধীরে পালঙ্কে গিয়ে গা এলিয়ে দিল। তীব্র ব্যথা, অস্থির ক্লান্তি আর চোখের পাতায় ঘনিয়ে আসা ঘুম একসাথে মিলেমিশে এক রহস্যময় অবসাদ নামিয়ে আনলো। মধ্য নিষেধ, রাত 1:48। ওহুর ঘুম ভেঙে যায়। নিঃশব্দে বিছানা ছেড়ে সে এগিয়ে আসে ব্যালকনির দিকে। হাঁটা যেন এক একটা ক্লান্ত যুদ্ধ। হাঁটুর যন্ত্রণায় প্রতিটি পদক্ষেপেই ব্যথার ধাক্কা। রাত আজ অদ্ভুত নিস্তব্ধ। আমাবস্যার অন্ধকার যেন গিলে খেতে এসেছে আকাশটাকে। চাঁদের কোনো চিহ্ন নেই, কেবল মৃদু ঝিরঝিরে বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক যেন রাতের বুক চিরে ছড়িয়ে পড়েছে চারপাশে। ওহু চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কপালের কোণে এক ফোঁটা বৃষ্টি এসে পড়ে। নাকে মাটির গন্ধ ভেসে আসে। কানে বাজে প্রকৃতির নীরব শব্দ। হঠাৎ দূরে কিছু একটা শব্দ হয় হালকা, অস্পষ্ট। চোখ মেলে নিচের দিকে তাকাতেই দেখে কালো রেইনকোটে মোড়ানো এক লম্বা অবয়ব সদ্যই গাড়ি থেকে নেমে মহলের ভিতর প্রবেশ করেছে। ওহুর চোখ কুঁচকে ওঠে চিন্তায়। কপালে উৎকণ্ঠার ভাঁজ পড়ে অচিরেই আওড়ায় নিজেই অন্তরীন্দ্রে। এই মহলে তো একমাত্র আব্রু ভাইয়াই এত লম্বা, তাহলে উনি এত রাতে কোথায় ছিলেন? ওহু ব্যালকনির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করে, ভাবনায় ডুবে যায়। সন্ধ্যার ঘটনার কথা মনে পড়তেই কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়। আব্রু ভাইয়ের কিছু হয়েছে নাকি? আব্রুর কোনো বিপদ হলো না তো? চিন্তার ভারে দম আটকে আসে তার। সিদ্ধান্ত নেয় উনি ভালো আছেন কিনা সেটা না জেনে ওহু শান্তি পাবে না। মাথায় একখানা ওড়না জড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রওনা দেয় আব্রু ভাইয়ার ঘরের দিকে। ঘরের সামনে পৌঁছাতেই তার হৃদয় যেন বিক্ষিপ্ত ছন্দে কাঁপতে থাকে। দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে ওহু। চোখে পড়ে আব্রু খালি গায়ে খাটে বসে ধোয়ার কুণ্ডলি ছেড়ে দিচ্ছেন আকাশে। ধীরে ধীরে এগোয় ওহু, কিন্তু মুখোমুখি হবার সাহস পায় না। পেছন থেকে কাপা কণ্ঠে ডাকে, আব্রু ভাইয়া। কোনো সাড়া নেই। আপনি কি একটু আগে বাইরে থেকে এলেন? আবারও নীরবতা, শুধু সিগারেটের ধোঁয়া ভেসে বেড়ায় ঘরের বাতাসে। হঠাৎ আব্রু তাকায় পিছন ফিরে ওহুর দিকে চেয়ে। চাহনিতে এক ধরনের ভয়ানক আবেশ। সিগারেটটা নিভিয়ে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে ওহুর দিকে এগিয়ে আসে। আব্রুর চোখের চাহনি দেখে আতকে উঠল ওহু। কি ভয়ঙ্কর সে দৃষ্টি! আব্রু ভাইয়া, আপনার চোখ এত লাল লাল কেন? কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো ওহু। কোনো উত্তর না দিয়ে আব্রু ধীরে ধীরে ওহুর দিকে এগোতে লাগলো। ওহু এক পা করে পিছিয়ে যেতে লাগলো। যতক্ষণ না দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল, তখন আব্রু ওহুর দুহাত শক্ত করে দেয়ালে চেপে ধরল। তারপর নিজের ওষ্ঠ তুলে ধরল ওহুর ওষ্ঠের ঠিক সামনে, কিঞ্চিত দূরত্ব রেখে। চারপাশ নিস্তব্ধ, নীরব। রাতের মাঝে শুধুই শোনা যাচ্ছে দুজনার হৃদস্পন্দনের একসাথে বাজা বিট। ওহু নিঃশ্বাস টেনে নেওয়া, একের পর এক ঢোক গেলা, আর কাপা চোখে পিটপিট করে আব্রুর দৃষ্টির দিকে তাকিয়ে থাকে। মুহূর্তটা থমকে গেছে। আব্রুর রক্তিম চোখে এখন এক অপার গভীরতা, যেন ওহুর চেতনাকেও গ্রাস করে নিতে চায়। রাতের স্তব্ধতায় হঠাৎই যেন এক অচেনা টানাপোড়েনে জন্ম নেয়। নরম আলোয় ঝলমল করতে থাকা ঘরের নিঃশব্দ পরিবেশে ওহু ধীরে ধীরে চোখ মেলে তাকায়। চোখের পাপড়িগুলো যেন কাঁপতে কাঁপতে ধীরে ধীরে খোলে। সামনে দাঁড়িয়ে থাকা আব্রুর দিকে তাকিয়ে সে থমকে যায়। আব্রুর দৃষ্টি যেন ঠিক সেদিকে, ওহুর গভীরে প্রথিত। ওহুর বক্ষ যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠেছে। প্রতিটি নিঃশ্বাস জোরে জোরে ফেটে পড়েছে তার বুকের গহ্বরে। বুকের তীব্র স্পন্দনে তাকিয়ে কাঁপিয়ে দিচ্ছে। আব্রু যদি আর এক কদমে এগোয়, আর তার নিঃশ্বাসটাই যেন বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে। সে চাচ্ছে আব্রুর স্পর্শ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু পারছে না। তার হাত কেবল অসহায়ভাবে মোচড়াচ্ছে। আব্রু ভাইয়া, ছাড়ুন, হাতে ব্যথা লাগছে তো। ওহুর কণ্ঠে অসহায় আরতি, কিন্তু আব্রু নিশ্চুপ। কোনো প্রতিক্রিয়া নেই তার চোখে মুখে। অদ্ভুত এক নীরবতা ঘিরে ধরে চারপাশ। তবু ওহু আবার তাকায় তার চোখে। আব্রুর রক্তিম চোখে ক্রমে এক ধরনের শীতলতা নামছে। আতঙ্কে ওহুর দম বন্ধ হয়ে আসে। নিষ্ফল চেষ্টা ছেড়ে সে স্থির হয়ে যায়।
অহুর গলায় ঢুক গেলার শব্দ স্পষ্টভাবে শোনা যায়। চোখের পলক পড়ছে বারবার, বুকের মাঝে ভয় আর অজানা কাঁপুনি। আব্র নিঃশ্বাস অহুর মুখ ছুঁয়ে যাচ্ছে, আর সেই স্পর্শে অহুর ঠোঁট কাঁপছে উঠছে বারবার। এই অন্ধকার রাতে অনিচ্ছা সত্ত্বেও অহু নিষিদ্ধ অনুভূতি যেন জেগে উঠেছে অহুর ভিতরে। ঠোঁট জোড়া কাঁপতে থাকে অজান্তেই। আচমকায় আব্র তার হাত আরও শক্ত করে চেপে ধরে, চোখ বন্ধ করে। সে যেন কিছু সিদ্ধান্ত নিয়েই ফেলে। ধীরে ধীরে তার মুখ অহুর ঠোঁটের একেবারে কাছাকাছি চলে আসে, আর তখনই ও ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আব্রু ভাইয়া, হাতের তালুতে ব্যথা লাগতেছে। চিৎকার শুনে আব্র যেন হঠাৎ বাস্তবে ফিরে আসে। মুহূর্তে সে ওহুকে ছেড়ে দেয়। তার চোখের শীতলতা আবার রক্তিম বর্ণ ধারণ করে। আব্র নিজের মনে বিড়বিড় করে ওঠে, যেন নিজেকেই ধিক্কার দিচ্ছে। ও শিট, কি করতে যাচ্ছিলাম আমি, ড্যাম ইট। ওহু দূরে সরে গিয়ে বুঝতে পারে তার হাতের তালুতে কিছু একটা তরল অনুভূত হচ্ছে। চোখ নামিয়ে দেখে আঙ্গুলে রক্ত লেগে আছে, কিন্তু এ রক্ত তো তার নয়। তাহলে দৃষ্টি গিয়ে পড়ে আব্রুর ডান হাতে। সেখানকার জখমে ব্যান্ডেজ নেই, অথচ সন্ধ্যায় আব্র যখন তার হাতে ড্রেসিং করিয়েছিল তখন তো ব্যান্ডেজ ছিলই। ওহুর মনে পড়ে স্পষ্টভাবে। আব্রু ভাইয়া, আপনার হাতের ব্যান্ডেজ নেই কেন? এবার ওহুর কণ্ঠে কোনো তোতলামি নেই, একরাশ দৃঢ়তা। আব্রু তাকায় নিজের হাতে, তবু কিছু বলে না। এই চুপ করে থাকা যেন আরও বেশি প্রশ্ন তুলে দেয়। বিরক্ত হয়ে ওহু এগিয়ে গিয়ে চট করে আব্রুর হাত ধরে। তার সন্দেহ একেবারে ঠিক ছিল, রক্ত সেই হাত থেকেই ঝরছে। জখম শুকিয়ে কিছুটা জমাট বেঁধেছে বটে, তবুও সেখান থেকে রক্ত ঝরছে। আব্রু হাত সরিয়ে নেয়। ওহু চুপচাপ টেবিল থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। আব্রোর হাত ধরতেই সে হাত সরিয়ে নেয়, যেন স্পর্শ এড়াতে চাইছে। কিন্তু ওহু সহজে ছাড়বার নয়, জোর করে হাত ধরে আওড়ায়। আমি আপনার হাত ড্রেসিং করে দিয়েই চলে যাব, প্লিজ হাতটা দিন, নয়তো পরে ইনফেকশন হতে পারে। আব্রো আর কোনো কথা না বলে নিঃশব্দে হাত বাড়িয়ে দেয়, মুখ ফিরিয়ে নেয়, জানালার দিকে চায়। ওহু কটন তুলে স্যাভলন দিয়ে ধীরে ধীরে ক্ষত পরিষ্কার করতে থাকে। স্যাভলনের তীব্র জ্বালায় হঠাৎ করে আব্রো তার হাত চেপে ধরে। ওহু জানে ব্যথায় কুকড়ে উঠেছে আব্রো। আগেও এমন হয়েছিল। ডাক্তারের ড্রেসিংয়ের সময় আব্রো ঘুমের মধ্যেই কেঁপে উঠছিল। ওহু সব শেষে ব্যান্ডেজ করে দেয়, তারপর ধীরে বক্সটা রেখে উঠে দাঁড়ায়। যাবার আগে একবার পেছনে তাকায়। আব্রো পালঙ্কে বসে আছে, ব্যালকনির দিকে তাকিয়ে নিশ্চুপ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওহু ধীরে দরজার দিকে এগোয়। নিঃশব্দে রুমের দরজাটা লক করে বেরিয়ে যায়। ওহু ধীরে ধীরে নিজের ঘরের দিকে পা বাড়ালো, মাথা নিচু, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। দরজা বন্ধ করে বিছানায় না গিয়ে সে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটতে শুরু করলো। নিজের মনের ভেতর যেন এক ঝড় বইছে, প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মস্তিষ্কে। গিয়েছিলাম কতগুলো প্রশ্নের উত্তর জানতে, কিন্তু একটা প্রশ্নের উত্তর পেলাম না, বরং আমার সাথে তো কোনো কথাই বলল না। ঠোঁট উল্টে অভিমানী মুখ করে ফেলে ওহু। সে জানে এই মন খারাপের কোনো ওষুধ নেই, শুধু একরাশ ভাবনার ভার। পা চালিয়ে বেড়াতে বেড়াতে ওহুর মাথায় নানা চিন্তা গেজগেজ করছে। আব্রু ভাইয়া এত রাতে বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিল? ওনার হাতের ব্যান্ডেজ খোলা কেন? হাতের রক্ত জমেছিল সেটা কেন? মারপিট করেছে নাকি কারোর সাথে? আমার সাথে কথাই বললো না। আমি তো কত কিছু জানতে চেয়েছিলাম, কিন্তু জিজ্ঞেস করতে পারলাম না। আর এখন কেন এসব ভাবছি আমি? বুকের গভীর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে ওহুর। উফ, এসব ভেবে কি হবে? এখন তো আর কিছুই করার নেই, আমি বরং ঘুমাই। নিজেকে বুঝিয়ে ওহু ধীরে ধীরে খাটে গিয়ে শুয়ে পড়ে। শরীরে হালকা শীতের পরশ, বাহিরে এখনো বৃষ্টির ফোঁটা জানালার কাছে পড়ে টুপটাপ শব্দ তুলছে। কম্বলটা জড়িয়ে নেয় গায়ে। এই শীতল আবহে একটু একটু করে ঘুমের পর্দা নামে তার চোখে। গভীর স্বস্তির একটা অনুভূতি তাকে ধীরে আচ্ছন্ন করতে থাকে। তবে ঘুমের পূর্ব মুহূর্তে ওর কল্পনার দরজায় টোকা দেয় সেই বাস্তবের চাপা স্মৃতি। আব্রু যখন তার হাত দেয়ালে চেপে ধরেছিল, সে যখন ছুটে বাঁচার চেষ্টা করছিল। আব্রুর দৃষ্টি সেই নিঃশব্দ থমথমে উত্তাপ। আর সেই মুহূর্ত যখন তাদের মুখ একে অপরের এতটা কাছে এসেছিল, যেন নিঃশ্বাসের ব্যবধানের জায়গা নেই। ঘুম আসার আগের
এই কল্পনারা যেন স্বপ্ন হয়ে তাকে নিয়ে যেতে চায় এক অজানা বৃষ্টি ভেজা ভোরের দিকে, যেখানে উত্তর নেই। অন্যদিকে আব্র পালঙ্কে হেলান দিয়ে নির্বাক বসে আছে, চোখ দুটি বন্ধ, যেন ভোরের ক্লান্তি আর যন্ত্রণাটাকে এক ফালি অন্ধকারের আড়াল করতে চায়। হাত ফাঁকা, ঠোঁটে আর সিগারেট নেই। অনেকগুলো সিগারেট একে একে জ্বালিয়ে শেষ করে দিয়েছে সে। এখন আর ধোয়ার নেশাও তাকে তৃপ্তি দিতে পারছে না। সিগারেট এক ধরনের নেশা, এক স্বল্পস্থায়ী প্রতারণা। ধোঁয়ার কুয়াশার নিজেকে আর হারিয়ে ফেললেই যেন যন্ত্রণাগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যাবে। এই ভ্রান্ত ধারণা নিয়ে মানুষ কতবার নিজেকে ঠকায়, কিন্তু সত্যি কি তা সম্ভব? আব্রর মনে হয় সিগারেট কখনোই ব্যথা কমায় না, কেবল কিছু সময়ের জন্য মনে হয় যন্ত্রণা বুঝি কমে গেছে। এক মুহূর্তের ভ্রান্ত প্রশান্তি, তারপর আবার সেই পুরনো দুঃখের ফিরতি ঢেউ। আব্রর মনে প্রশ্ন জাগে, আসলে কি শান্ত থাকা যায়, ভুলে থাকা যায় মনের বিষাদ? সকাল 7:30। নরম রোদের আলো জানালার পর্দা গলে অহুর ঘরে এসে মুখে পড়ে। ঘুম ভাঙে তার। আধ ভেজা চোখে ঘুম জড়ানো দৃষ্টি নিয়ে বিছানায় ছেড়ে ধীরে ধীরে বেলকনিতে গিয়ে দাঁড়ায় সে। বাইরে তাকিয়ে অহুর মনটা হঠাৎ করেই ভালো হয়ে যায়। মেঘ সরে গিয়ে সূর্যের কিরণ যেন নিঃশব্দে নেমে এসেছে পৃথিবীর বুকে। চারিদিকে ধুয়ে মুছে এক স্বস্তির বাতাস বইছে। এই অনবদ্য সকালের প্রতিচ্ছবিতে অহুর ঠোঁটের কোণে হাসি খেলে যায়। ছোট একটা নিঃশ্বাস ফেলে যেন এই সকালটুকু সে পুরো হৃদয় টেনে নিতে চায়। তারপর নিজেকে গুছিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে আজ সবাই ব্যস্ত, তাড়াতাড়ি নাস্তা সেরে নিচ্ছে। বাড়ির কর্তা ব্যক্তিরা অফিসে যাবেন বলে প্রস্তুত। আজকের দিনটা যে একটু আলাদা। আব্র আজ অফিসে জয়েন্ট করবে, নতুন পথ চলার সূচনা। ওহু চুপচাপ ভোজনালয়ে বসে যায়, চেয়ার টেনে সবার সঙ্গে। শুধু আব্র ছাড়া বাকিরা সবাই উপস্থিত। একসময় তার বাবা নাস্তার ফাঁকি কথাটা বলে উঠলেন, অশু, আজ তোমার ভার্সিটির কোচিং কোনোটাতেই যেতে হবে না, বাইরে বের হবে না তুমি। ওহু একটু অবাক হয়ে তাকায় বাবার দিকে, চোখে অস্পষ্ট কৌতূহল। কেন, কি হয়েছে? কাল রাতে আমাদের এই এলাকাতে কিছু বখাটে ছেলের খুন হয়েছে। চারপাশে এখন মিডিয়া আর পুলিশ ভরে গেছে। রাস্তা এখন নিরাপদ না, তুমি থাকো মহলেই। আজকের দিনটা খুব ভালো না। ওহুর চোখে মুহূর্তেই বিস্ফোরিত হয়ে যায়। খুন? আশাফাক খান মাথা নাড়ালেন ধীরে। হ্যাঁ, খুন। আর তাছাড়া আজ সন্ধ্যার আমাদের বাসায় একটা ছোট্ট অনুষ্ঠানও আছে। আপনার অফিস জয়েন করার উপলক্ষে সবাই থাকবে, তুমি তো আছোই। এই কথা শুনে ওহু একটু চুপ করে যায়। ভাবনারা এসে ভিড় করে মাথায়। রাতের সেই মুহূর্ত। ওহু খুনের কথাটা শুনেই যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার মেরুদণ্ড বেয়ে। মনটা হঠাৎ কেমন করে কেঁপে উঠল। কালকে রাতের ঘটনাটা মনে পড়তেই গলা শুকিয়ে এলো। ওটা তো শুধু ওহু আর আব্রু ছাড়া কেউ জানে না। তাহলে আজ এই খবর? ছেলেটা কে? কেন খুন হলো? এই প্রশ্নগুলো ওহুর মাথায় দানা বাঁধতেই প্রশ্ন বিঁধল। কোন বগাটে ছেলেরা খুন হয়েছে? হঠাৎ আলিনা খানের কণ্ঠে হালকা উদ্বেগ মেশানো কৌতূহল সংলাপ ভেসে আসলো। ওহুর চিন্তার জাল ছিঁড়ে গেল। কি রে, কি ভাবছিস? তো খাওয়া শুরু কর। হ্যাঁ কাকি যান। টেবিলে বসে ধীর স্থির ভঙ্গিতে খাবার মুখে তুলছে ওহু। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, বাতাসে হিমেল ছোঁয়া। ওহুর শরীরটা বৃষ্টিতে ভিজে এখন হালকা ঠান্ডায় কাবু। একটু পর পর হাঁচি আসছে, তবে জ্বর এখনো ওঠেনি। সে নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। হঠাৎ অন্তরিক্ষে বলি আওড়ায়, আব্র ভাইয়া কি ঘুম থেকে উঠেছে? জানি না, উনি ঘুমালে তো পৃথিবীও কাঁপে না। এইসব ভাবতে ভাবতেই ওহুর চোখ চলে গেল সিঁড়ির দিকে। ধীরে ধীরে নীরব ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নামছে আব্র। চোখে মুখে প্রফুল্লের ছাপ, অথচ চেহারায় যেন এক অদ্ভুত গম্ভীরতা। আব্র চোখে চোখ পড়তেই ওহুর হাত থেমে গেল মাঝপথে। চামচে ভাত উঠেছিল, কিন্তু মুখে আর পৌঁছায় না। আজকে সকাল যেন নতুন এক আভা নিয়ে হাজির হয়েছে। সাদা শার্টে কালো প্যান্ট ইন করে, তার উপর চিমছাম কাটা কালো ব্লেজার। আব্র যেন নিজেই একটা অভিজাততার প্রতীক। গলায় লম্বা ট্রাই, চোখে ঘন কালো সানগ্লাস, হাতে চকচকে ব্র্যান্ডের ঘড়ি, মুখে খোঁচা খোঁচা দাড়ি। সব মিলিয়ে আজকের আব্র যেন একদম অন্যরকম। তার গায়ের রং শ্যাম নয়, বরং শ্যামলতার ছায়া মারিয়ে এক ধরনের দীপ্তি ছড়ানো উজ্জ্বলতা।
অহু কখনো আব্রুকে এমন ড্যাশিং রূপে দেখেনি, কিংবা দেখলেও এমনভাবে চোখ আটকে থাকেনি তার। আব্রু যখন নিঃশব্দে অহুর পাশে চেয়ারটা টেনে বসলো, সেই সামান্য শব্দে যেন অহুর ঘোর ভেঙে গেল। মনে মনে নিজেকেই ধমক দিল অহু। কি করছিস অহু? মানুষ দেখলে কি বলবে? কন্ট্রোল ইওর দুষ্টু নজর। চুপচাপ খেয়ে রুমে চলে যা। আব্রু বসতে বসতেই ধীরে ধীরে তার সানগ্লাস খুলে ডাইনিং টেবিলের উপর রাখলো। অহু নিচু মাথায় চামচে খাবার তুলে নিচ্ছে। নিচু গলার ভেতর দিয়ে যেন কিছুই নামছে না। কেমন একটা অজানা অস্বস্তি চেপে বসেছে তার উপর। খাবার রেখে উঠে পড়তে যাবে এমন সময় আব্রুর গলা ভেসে আসে। কাকি, তোমার মেয়ে কি এতটুকুই খায় প্রতিদিন? খাবার ঠিকমতো খেতেও আসে না দেখি। অহুর আম্মি যান পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ হাঁক ছুড়ল। কিরে আহু, কোথায় যাচ্ছিস? খাবার শেষ করে যা, রাতে তো কিছু খাসনি। বেচারি অহু পড়ে গেল এক অদ্ভুত ফাঁসাদে। না যেতে পারছে, না ঠিক করে বসে খেতে পারছে। অবশেষে নিরুপায় হয়ে আবারও চুপচাপ বসে পড়ল টেবিলে। হঠাৎই মনে পড়ে গেল কাল কোচিংয়ে যাওয়ার আগে সে আব্রুকে দেখেছিল কাউকে নিয়ে আলোচনা করতে। বিয়ে ঠিক করা হচ্ছিল তার জন্য, কিন্তু কে হলো অবশেষে? ছেলে নাকি মেয়ে? একটা অদ্ভুত সংশয়ে হাওয়া তার মনে ঢুকে পড়ল, কিন্তু উত্তর পাওয়ার কোনো উপায় নেই। খাবার শেষে খান মহলের প্রধান গেটের সামনে সবাই জড়ো হয়েছে আব্রুকে শুভেচ্ছা ও বিদায় জানাতে। আজই সে অফিসে জয়েন করবে বলে সবার মুখে উচ্ছ্বাস, চোখে গর্ব। কেবল অহু এক কোণে দাঁড়িয়ে হাঁচি দিতে দিতে টিস্যু দিয়ে নাক মুছছে, যেন সে এখানে থেকেও নেই, অন্য কোথাও ভেতরে দোলাচলে হারিয়ে আছে। নতুন দিনে সূর্য উঠেছে আলোর আবেশে। সকালটা যেন একটু বেশি ব্যস্ত। আব্রু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে অফিসের উদ্দেশ্যে। খানমহল থেকে তার গন্তব্য মাত্র 20 থেকে 25 মিনিটের পথ। তবে সময়ের চেয়ে অনুভূতিটাই যেন আজ বড় বেশি। বাড়ির কর্তারা আগেই রওনা দিয়েছেন, তাই আব্রু একাই পাড়ি দিচ্ছে দিনের শুরুটা। অফিসের সামনে এসে গাড়ি থেকে নামতে চোখ বুলিয়ে নিল চারপাশে সুদৃশ্য 13 তলা বিশিষ্ট অফিস ভবনটা যেন নিজেই অহংকারে দাঁড়িয়ে আছে। হঠাৎই এক অফিস স্টাফ এগিয়ে এসে হাতে তুলে দিল একটি শুভেচ্ছার ফুলের তোড়া। স্বাগত জানালো হাসি মুখে। আব্রু সৌজন্যবোধে হালকা মাথা নোয়ালো। আর একটু এগোতেই চোখে পড়ল আব্রুর পরিচিত কিছু মুখ। আব্রুর ব্যক্তিগত সহকারী পিএ আজমল খান এবং আরও অনেকে অপেক্ষা করছেন তার জন্য। সবার সঙ্গে সৌহার্দ্য এগিয়ে চলল ভিতরের দিকে। সামনে রাখা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন হলো। পুষ্পস্তবক আর উষ্ণ করতালিতে বরণ করে নিল সবাই মিলে আব্রুকে। অফিসের আনাচে কানাচে তখন মুখর, কানে কানে কথোপকথন। আব্রুর হ্যান্ডসাম লুক নিয়ে চলছে গুঞ্জন। সে সব গা না মেখেই আব্রু সোজা চলে গেল 9 তলায়, যেখানে তার নিজস্ব কেবিন। অফিসের ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তারা সাথে রইল তার। নিজের কেবিনে বসে 1 কাপ গরম কফি হাতে তুলে নিল আব্রু। বাইরে ব্যস্ততা থেকে একটুখানি ছুটি নিয়ে চোখ রাখলো সামনের টেবিলের উপর ছড়িয়ে থাকা ফাইলগুলোর দিকে। অফিসের গুরুদায়িত্ব, কোম্পানির স্বপ্ন, সবকিছু নিয়ে আজ থেকে শুরু হলো তার নতুন অধ্যায়। মনোযোগ দিয়ে কাগজের জগতে পা রাখলো আব্রু। অফিস থেকে ঠিক 7টায় ফিরে একটু বিশ্রাম নিয়ে পরিপাটি হয়ে পার্টির জন্য তৈরি হয়ে নিল আব্রু। ধীরে পা ফেলে হলরুমে প্রবেশ করতেই চোখে পড়ল পরিচিত অপরিচিত মুখের ভিড়। অনেকের সঙ্গে বহুদিন পর দেখা। আশাফও সাথে এসেছে। দুজনে একসাথে কোলাহলের মধ্যে মিশে গেল। কিছুক্ষণ পর আব্রু ক্লান্ত হয়ে এক পাশের সোফায় গিয়ে বসলো। চারপাশে চোখ বোলাতে বোলাতে কথা বলতে লাগলো একদল লোকের সঙ্গে, যাদের বেশিরভাগই তার নানু বাড়ির দিকের আত্মীয় স্বজন। ঠিক তখনই সিঁড়ির দিকটা চোখে পড়ল আব্রুর। সিঁড়ির ধাপে ধাপে নেমে আসছে এক চন্দ্রবালা সোনালি রঙের শাড়িতে মোড়ানো, হালকা মেকআপে আলতো জলজলে, কপালে ছোট্ট টিপ। তার ছোট চুল, মুখে এক মায়াবী হাসি, আর চোখ সেই ঘন পাপড়ির নিচে মাতাল চাহনি, যেন সময়কে আটকে দেয়। আব্রুর দৃষ্টি আটকে গেল সেই অপরূপার উপর। আব্রুর উষ্ঠা জোড়ার ফাঁক দিয়ে বেরিয়ে আসলো সংলাপ। অসম্ভব সুন্দর তুমি চন্দ্রবালা। নজর সরাতে পারছিল না আব্রু। ঠিক তখনই হঠাৎ কিছু একটা খেয়াল করে মুহূর্তেই তার চোখ দুটো বিষময়ে কপালে উঠে এলো।
হঠাৎ করেই আব্রুর দৃষ্টি আটকে গেল এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের জালে। মুহূর্তে তার চোখ দুটি বিষময়ে কপালে উঠে এলো, আর শীতল অথচ স্থির চাহনিতে এক অনাবিল রক্তিমতা ছড়িয়ে পড়ল। তীব্র এক অস্থিরতা যেন শরীর জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো। ঠোঁট দুটি নিঃশব্দ। ওহু গত রাতে বৃষ্টিতে ভিজে হালকা সর্দিতে আক্রান্ত, হাঁসফাঁস করছে একটু পরপর হাঁচির দমকে। সিঁড়ি দিয়ে নামার সময় এক অপ্রস্তুত মুহূর্তে হাঁচি চেপে ধরার তাড়নায় টিস্যু হাতে কোমরের কাছ থেকে শাড়ির সামান্য অংশ সরে গিয়েছিল অজান্তেই, যদিও পরক্ষণেই ওহু সচেতন হয়ে তা যথাযথভাবে গুছিয়ে নেয়। তবুও সেই অল্প কয়েক সেকেন্ডের প্রতিচ্ছবি যেন আব্রুর চোখে স্থায়ী হয়ে গেল। ওহু বারবার নাক মোছার ফলে লাল হয়ে উঠেছে। অদ্ভুত এক সরল মাধুর্যে ভরপুর সেই মুখশ্রী, শিশু সুলভ সরলতা আর আকুল কৌতূহলের মিশেল যেন সে লালচে নাকের নিচে ফুটে উঠেছে। আব্রোর চোখে তা ধরা পড়েছে নিখুঁতভাবে। তবুও আব্রোর মনে একরাশ ক্ষোভ। সে কিছুই বলে না, কেবল নিঃশব্দে গিয়ে সোফায় বসে পড়ে। মাথা নিচু করে নিচের মুঠোয় চাপা দিয়ে দিতে চায় মনের উথাল পাথাল ঢেউগুলো। ঠোঁট কামড়ে ধরে, হাতের আঙ্গুলে চেপে বসে, নিজেকে সংযত রাখার অপ্রাণ চেষ্টা যেন আব্রোর নীরবে বসে থাকা। নিশীথ নিঃশব্দে নেমে আসছে, আর তার আগমনের সাথেই যেন হল ভর্তি আলো ঝলমলে হাসির সুর ভেসে বেড়াচ্ছে খান মহলে। প্রবীণ নারীরা চোখে মুখে মুগ্ধতা নিয়ে নানা কথা বলছে ওহুর নামে। আরে আহু, তোকে তো শাড়িতে অপূর্ব লাগছে, কারোর নজর না লাগে তো। ওহুর মায়ের কণ্ঠে যেন মমতার সাথে গর্ব মিশে আছে, আর এক পাশে দাঁড়িয়ে ছোট্ট এক কণ্ঠে নিয়ে হাঁক ছুড়ল, ওহু আপু, তোমাকে খুব সুন্দর লাগছে। ওহু মৃদু হাসিতে সবার প্রশংসার জবাব দিলেও তার হৃদয়ে গভীরে চলছে এক অস্থির খোঁজ। আজ এই সাজ, এই সৌন্দর্য, এই প্রস্তুতির পেছনে একমাত্র উদ্দেশ্য আব্রো। সে কি দেখেছে, সে কি লক্ষ্য করেছে এই রূপের ভাষা? চোখ ছুটে যায় হল ঘরের কোনায়, সোফায় একাকী বসে থাকা আব্রোর দিকে। তার দৃষ্টি নিচু, ভাবলেশীন, যেন চারপাশের কোনো কিছুতেই সে নেই। ওহুর মনে হলো, আব্রো ভাইয়া যদি তাকিয়ে না দেখে তবে এই সাজ কিসের জন্য? এক আকস্মিক ভাবনা এসে ধরা দেয় ওহুর মনে। খুব শক্তিশালী নয়, কিন্তু হয়তো কাজে লাগতে পারে। তাই কিছুটা দ্বিধা নিয়েই এগিয়ে যায় আব্রোর কাছে। দৈবাত বলে ছুড়ে বসে, আব্রো ভাইয়া, আপনার আইফোনটা দেবেন? আমার কয়েকটা ছবি তুলবো। শিফা আপুর ফোনের ক্যামেরা একটু ঝাপসা হয়ে গেছে, আর আমাদের ফোনের ছবিটা ভালো আসে না। কিন্তু কথা শেষ হবার আগেই কটাক্ষ ছুড়ে আসে আশেপাশের বসে থাকা আব্রোর কাজিনদের মুখ থেকে। তাতে কি হয়েছে? এত ক্যামেরাম্যান এসেছে ছবি তুলতে, তাদের দিয়ে তোলো। আব্রো ভাইয়ার ফোনে তোলার এত শখ কেন তোমার পিচ্ছি? সাথে সাথে তারা তাচ্ছিল্যের সাথে হেসে ওঠে। ওহু কিছু মাত্র উত্তর না দিয়ে নীরবে অভিমানী সেখান থেকে সরে যায়। ওহুর চোখে গোপন ক্ষোভ আর দুঃখ। আব্রু তাকায়নি তার দিকে, একবারও নয়। কিন্তু যেই মুহূর্তে ওহুর পায়ের শব্দ ধীরে ধীরে দূর হতে লাগলো, ঠিক সেই মুহূর্তে আব্রু তুলে নেয় তার দৃষ্টি, তাকিয়ে থাকে চলে যাওয়া ওহুর দিকে। তাই একটুখানি থেমে আব্রু উঠে দাঁড়ায়, পা চালিয়ে পেরিয়ে যায় হলরুমের বাহিরে, হয়তো ওহুর অভিমানের পথ অনুসরণ করে। ওহু আজ বিশেষভাবে সেজেছিল। হৃদয়ের এক গহীন কোণে লুকানো ভালোবাসার টানে নিজেকে সাজিয়ে তুলেছিল, ঠিক যেন এক রূপকথার রাজকন্যা। কিন্তু সেই রাজপুত্তর, যার জন্য এত আয়োজন, একবারও ফিরে তাকায়নি তার দিকে। কথা তো দূরের কথা, চাহনি ছুঁয়ে যাওয়ার স্পর্শটুকু দেয়নি। ওর ভেতরে জমে ওঠে অভিমান, ক্ষোভ। যার জন্য এত সুন্দর করে সাজলাম, সেই কিনা একবার তাকালো না। মনের ভেতর এমন প্রশ্নগুলো ঝড় তুলে রাগে অভিমানে। চোখে জল নিয়ে ওহু নিজেকে গুটিয়ে নেয় নিঃশব্দে নিজের রুমে। কিন্তু সে জানে না, তার সেই নীরব অভিমানেও আব্রো চোখ রেখেছিল দূর থেকে, নীরবে, গোপনে। তার চোখে ওহু ছিল চাঁদের আলোর মতো চন্দ্রবালা। সে নাম দিয়েছে ওহুকে মনে মনে, অসম্ভব সুন্দর তুমি। বুকের গভীর থেকে উচ্চারিত সে কথা সাক্ষী ছিল শুধুই আব্রোর হৃদয়। অন্যদিকে আব্রো নিঃশব্দে ফিরে গেছে নিজের রুমে। কক্ষের নিস্তব্ধতা ভেঙে তখন হাজির হয় আশাফ। কিরে আব্রো, আবার স্মোক করেছিস নাকি?
নিচে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তাই সবাই তোকে খুঁজছে, জলদি আয়। আব্রু চুপচাপ উঠে ওয়াশরুমে চলে যায়, নিজেকে একটু গুছিয়ে নেয় যাতে মুখে আর ধোয়ার গন্ধ না থাকে। যাবার পূর্বে পালঙ্কে পড়ে থাকা ব্লেজারটা তুলে পরে নেয়। নিচে গিয়ে আব্রু দেখে আজমল খান মাইক্রোফোন হাতে ঘোষণা দিচ্ছেন। To all parents here, the main purpose of today's event is to announce my son Araf Khan Abro as the next heir of this Khan Industries. Abro, you come to the stage. হলঘর হাততালি শব্দে গমগম করে ওঠে। আব্রুকে খান ইন্ডাস্ট্রিজের পরবর্তী উত্তরাধিকার হিসেবে ঘোষণা করা হয়। আব্রু মঞ্চে উঠে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে ক্ষণিকেই। First of all, I would like to thank everyone for taking the time to participate in the event. I want to stand up to the owners of Khan Industries for giving me the opportunity to be the next successor. I will try to fulfill my duties properly. Thank you to everyone. তারপর মঞ্চে গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করে আব্রু। এক নতুন পরিচয়ে অভিষিক্ত হয় সে, কিন্তু তবুও সে মুখে হাসি নেই। আজ সে আর শুধুই কারো ছেলে নয়, আজ সে নিজেই 1000 কোটি টাকার মালিক। তবুও কিছু একটা অপূর্ণতা রয়ে গেছে। এই পুরো সময়টা অহু অনুপস্থিত, কিন্তু দূর থেকে অনুষ্ঠান স্থলের শব্দ কানে আসে অহু শুনতে পায় আব্রু আজ হয়ে উঠেছে খান ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারী। রাত বাড়ে, পার্টি জমে ওঠে, গান বাজে, নাচে মেতে ওঠে সবাই। অহুর মন আর ধরে না। সে নিজের রুম থেকে উঠে আসে, পরনে গোলাপি চুড়িদার। হলরুমে এসে দেখে সবাই গানের তালে দুলছে। নিহা, শিফা আর আশফিদের সঙ্গে নাচে যোগ দেয় অহুকে দেখে সবাই অবাক, দ্রুত হাঁক ছুড়ে। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? আশফির প্রশ্ন। রুমেই ছিলাম। সংক্ষিপ্ত উত্তর দিয়ে অহু হারিয়ে যায় সকলের সাথে। রাত 11:30 হল ঘরে প্রবেশ করে আব্রু। অহু তা টের পায় না। হঠাৎ আব্রু চোখ পড়ে অহুর দিকে। ততক্ষণে চোখ লাল, রাগে কাঁপছে সে। তাকিয়ে দেখে অহু নাচছে, হাসছে। রক্তিম চোখে এগিয়ে যায় আব্রু। অচানক অহুর সামনে দাঁড়িয়ে ঠাস একটা চর বসিয়ে দেয় অহুর গালে। চারপাশে হাসি থেমে যায়, গান থেমে যায়। হল ঘরে নেমে আসে থমথমে নিস্তব্ধতা। সব চোখ তখন তাদের দিকে। অহু অবাক, স্তব্ধ। চোখ মেলে দেখে সবাই তাকিয়ে আছে তার দিকে। লজ্জায় অপমানে মাথা নিচু করে সে হল ছেড়ে বেরিয়ে যায়, চোখে জল। গাল জ্বলছে, কিন্তু বুকটা তার চেয়েও বেশি পোড়াচ্ছে। অহু চুপচাপ অপমান আর ব্যথার ভারে নুয়ে গিয়ে স্থান ত্যাগ করল। পার্টির উজ্জ্বল আলোক ছটায় মুহূর্তের মধ্যে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। যারা হাসছিল সবাই থেমে গেল, যারা নাচছিল তারা জড়সড় হয়ে দাঁড়ালো। আব্রু যে মুহূর্ত আগেও গম্ভীর মুখে দাঁড়িয়েছিল, আব্রু আর বেশিক্ষণ সেখানে থাকলো না। অহু নিজের কক্ষে ফিরে এলো। দরজা বন্ধ করে বিছানায় মুখ গুজে কান্না শুরু করলো। কান্না শব্দ যেন তার হৃদয়ের গহীন থেকে উঠে আসছিল। মাথাটা ভার হয়ে আসছে তার, কপালের পাশটা এখনো জ্বলছে। আব্রু শক্ত হাতের চর যেন শুধুই গালে নয়, অহুর আত্ম অভিমানেও আঘাত করেছে। কি এমন করেছিল সে? পার্টিতে তো বাহিরের কেউ ছিল না, সবাই নিজের আত্মীয় কিংবা পুরনো পরিচিত। তাহলে কেন কেন এই অসম্মান? চোখের জল থামছে না অহুর। নিজের চুল ধরে টানছে সে রাগে, আবার একটানা হাঁচি দিয়ে যাচ্ছে। অভিমান, রাগ আর অপমান মিশে যেন এক বিষাক্ত পরিস্থিতি। আব্রু ভাইয়াকে জবাব দিতেই হবে। কেন কেন সবার সামনে আমাকে চড় মারলেন? আমি কি মানুষ না? আমার মান সম্মান নেই? অহুর মনের ভিতর গর্জন করে উঠেছে প্রশ্নগুলো। অহু রাগে নিজের বুক চাপড়ে শান্ত থাকার চেষ্টা করছে। সে ছোট মেয়ে নয়, যথেষ্ট ম্যাচিওর। দেখতে হয়তো ছোট, কিন্তু মন মানসিকতায় নয়। 5 ফুট 3 ইঞ্চির স্লিম দেহটা যেন আগুন হয়ে জ্বলছে। আব্রু কি শুধুই এই কারণে তাকে হেউ করতে পারলো? রাত বাড়ছে, পার্টির কোলাহল ধীরে ধীরে কমছে। রাত প্রায় 12:30টার সময় আশফি আর নিহা এসে অহুর দরজায় কড়া নাড়ে। ঘরের ভেতরে তখনও আলো জ্বলছে, কিন্তু অহু মুখ লুকিয়ে চুপচাপ শুয়ে আছে। কি রে, এভাবে মুখ লুকিয়ে আছিস কেন?
আব্রু ভাই কি খুব জোরে মেরেছে? দেখি তো। আশফির কথায় তীব্র এক রাগী দৃষ্টি ছুড়ে দেয় অহু। নিহা ধীর হয়ে আওড়ায়। ওহপু, তুমি কাঁদছো নাকি? চোখ মুখ লাল হয়ে গেছে, চোখটা তো একেবারে ফুলে গেছে। গালটা দেখি একবার। অহু ধীর পায়ে উঠে বসে, গালটা নিহার সামনে ধরে বলে, এই নে দেখ, দেখে শান্তি পাস। আশফি আর নিহা দেখে স্তব্ধ হয়ে যায়। গালে এখনো আঙ্গুলের ছাপ স্পষ্ট, যেন সময়ও মুছে ফেলতে পারেনি সেই মুহূর্তের চিহ্ন। আপু ব্যথা লাগছে, ওষুধ দিব? নিহার কোমল কণ্ঠে মমতা, কিন্তু অপু তখন ব্যথা বলে রাগে ফুঁসছে। গটগট করে উঠে আশফি আর নিহাকে বের করে দেয় ঘর থেকে, দরজা বন্ধ করে দেয় ধপ করে। রাত এগিয়ে যায়, কিন্তু অহুর প্রতীক্ষা শেষ হয় না। তার চোখ অপেক্ষার ভারে ঢলে পড়ে, কিন্তু মন জেগে থাকে। আব্রুর দেওয়া চোরের জবাব সে নিয়ে ছাড়বে, এই প্রতিজ্ঞায় অহু ঘুমিয়ে পড়ে। অভিমানে, অপমানে, মধ্য নিষেধ, খানমহল, আকাশ জুড়ে ছড়ানো নীরবতার চাদরে ঢাকা এক সৌন্দর্য। ঘড়ির কাঁটা তখন ঠিক 2:35 দাঁড়িয়েছে। আচমকা অহুর ঘুম ভেঙে যায়। চোখে মুখে এখনো ঘুমের ঘোর লেগে থাকলেও ভেতরে অজানা উদ্বেগ তাকে স্থির থাকতে দেয় না। মনে পড়ে আব্রু ভাইয়ার পার্টি ছিল আজ রাতে, ফিরে এসেছে কিনা কিংবা ঘুমিয়ে পড়েছে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাড়াহুড়া করে পালঙ্ক ছেড়ে বেরিয়ে আসে ওহো। ফ্রেশ হওয়ার সময়টুকু অবধি নেয় না, যেন সময় অপচয় করার অবকাশ নেই। রাতের নিস্তব্ধতায় তার চেহারায় এক অনন্য সৌন্দর্য ছায়া। ঘুম ভাঙা চোখ, এলোমেলো চুল আর হালকা ক্লান্তির ছাপ প্রতিচ্ছবিতে। রুম থেকে বেরিয়ে দেখে অন্দরমহল একেবারেই শুনশান। চাঁদ থেকে আর কোনো গানের আওয়াজ ভেসে আসছে না। বোঝাই যাচ্ছে পার্টি শেষ হয়েছে অনেক আগেই। নিঃশব্দ পায়ে ওহু এগিয়ে আসে আব্রু ভাইয়ার রুমের সামনে। বারবার এই পথ ধরে এলেও প্রতিবারই তার ভিতর একটা অজানা আতঙ্ক কাজ করে। আজও ব্যতিক্রম হলো না। বুকের ভেতর ধুকবুক ধুকবুক শব্দ, নিঃশ্বাস ঘাড়ো হয়ে ওঠে। দরজায় হাত রাখতেই দেখে প্রতিবারের মতো এবারও দরজাটা খোলা। সাহস সঞ্চয় করে সে রুমে প্রবেশ করে। ঘরের মেন লাইট নিভে আছে, কেবল পালঙ্কের পাশে রাখা একটা ড্রিম ল্যাম্প থেকে মৃদু আলো ছড়িয়ে পড়েছে। সোফায় ছড়িয়ে আছে আব্রু ভাইয়ার ব্লেজার, আর বিছানায় আধো আলো স্পষ্ট দেখা যায় আব্রু উপর হয়ে শুয়ে আছে, পরনে এখনো শার্ট। ঘুমাচ্ছে না জেগে আছে বুঝে ওঠা যাচ্ছে না। ওহু ধীরে ধীরে এগিয়ে যায়, গিয়ে দাঁড়ায় আব্রুর একদম কাছে। বুকের ভেতর যেন কিছু একটা টনটন করছে, গলা শুকিয়ে আসছে, যে পরপর ঢোক গিলতে থাকে। সাহস করে ফিসফিস করে ডাকে, আব্রু ভাইয়া, আপনি কি জেগে আছেন? একটু দেরি করে আব্রু চোখ মেলে তাকায়। চোখে ঘুম নেই, বরং মদের ঝাঁঝালো গন্ধ ভেসে আসে তার মুখ থেকে। ওহু সঙ্গে সঙ্গে মুখে হাত চাপা দেয়, বিরক্তি ফুটে ওঠে তার মুখে। আজ আব্রু ভাইয়া নিশ্চয়ই অনেক বেশি ড্রিঙ্ক করেছে। আব্রু তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখে অদ্ভুত এক দৃষ্টিভঙ্গি, গর্জে ওঠে পরক্ষণেই। তুই এখানে কি করছিস? হ্যাঁ, যা এখান থেকে। এই বলে ধীরে ধীরে উঠে বসে আব্রু। এলোমেলো চুল, খোলা শার্টের কয়েকটা বাটন, আলগা হয়ে ঝুলে থাকা টাই, সব মিলিয়ে এক তীব্র পুরুষালী ছাপ। ওহুর চোখ সেই উন্মুক্ত বুকের দিকে পড়তেই সে লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। নিজের শরীরের অস্বস্তিটুকু আর লুকিয়ে রাখতে পারে না। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বলছি চলে যা এখান থেকে। মাতাল কণ্ঠে ধমক দেয় আব্রু। ওহু একগাল বাতাস নিয়ে এক নিঃশ্বাসে বলে ফেলে, আপনি আমাকে চড় মারলেন কেন সবার সামনে? আব্রু আবারও গর্জে ওঠে, তুই এর উত্তর জানতে এসেছিস আমার কাছে? বলছি চলে যা, নয়তো ভালো হবে না। কিন্তু ওহু পিছু হাঁটে না, পাল্টা জবাব করে বসে, কি করবেন আপনি? হ্যাঁ, আবার চড় মারবেন? মারুন। আব্রু কিছুক্ষণ চুপ থাকে, তার কথা অস্পষ্ট, মাতাল কণ্ঠে মিশে থাকা একরাশ রাগ। তুই এখান থেকে চলে যা বলছি, আবার বলছি। ওহু এবার আর নিজেকে ধরে রাখতে পারে না, গলায় একগাল জমে থাকা কষ্ট এক নিঃশ্বাসের উগরে দেয়। আপনি যখন খুশি আমাকে চড় মারেন, গাড়িতে, বাড়িতে, পার্টিতে, সবার সামনে টেনে হিচড়ে নিয়ে যান। সেই মেয়েগুলো আমাকে অপমান করলো, আপনি কিছুই বললেন না। আমার কি কোনো দাম নেই আপনার কাছে? আমি কি দোষ করেছিলাম? এখনো গালে আপনার আঙ্গুলের দাগ বসে আছে, ব্যথা করে খুব।
সংলাপটুকু শেষ করেই আব্রোর দিকে তাকায় অহু। দেখে মাতাল দৃষ্টিতে তাকিয়ে আছে আব্রো, কিছু একটা ভাবছে যেন। আচমকা আব্রো ঠান্ডা স্বরে বলে উঠল, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি অহু। দাঁড়া, আরও কয়েকটা দাগ নিয়ে যা সাথে করে। দাগগুলো আবার কাউকে দেখাস না ভুলেও, আগেই সাবধান করে দিচ্ছি, নয়তো সবার প্রশ্নের তোপে পড়বি।